আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স এই কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট কিছু টপিকস বা কনসেপ্ট হিসেবে জানব। এটা হচ্ছে ফ্লুইডের মেইনটেন্যান্স, রিপ্লেসমেন্ট অ্যান্ড রিসাসিটেশন যে ফ্লুইড আমরা ব্যবহার করি সেই বিষয়ে আমরা বেসিক কথাবার্তা জেনে নিব। তো প্রথমেই আমরা জানবো যে টাইপস অফ ফ্লুইড, আমরা কী ফ্লুইড বিভিন্ন পারপাজে ব্যবহার করি। এর মধ্যে কিছু আছে ক্রিস্টালয়েড, কিছু আছে কলয়েড এবং কিছু ব্লাড প্রোডাক্টস। তো ক্রিস্টালয়েড হচ্ছে ফার্স্ট লাইন চয়েস, হ্যাঁ, ক্রিস্টালয়েড সলিউশন। ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্য হচ্ছে এরা, ধরেন এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ধরেন এগুলো টিস্যু। এখন আপনি যখন ব্লাড ভেসেলের মধ্যে ক্রিস্টালয়েড দিবেন তখন কিছু ফ্লুইড থাকবে ভাস্কুলার স্পেসে, কিছু যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে, কিছু যাবে ইন্টারসেলুলার স্পেসে, ঠিক আছে? এভাবে ডিস্ট্রিবিউট হবে। বাট যখন আপনি কোনো শিরার মধ্যে কলয়েড দিবেন, কলয়েড সলিউশন দেবেন, তখন সে শুধুই ভাস্কুলার স্পেসের ভলিউম আপ করবে। কলয়েড কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেসেও আসবে না আর সেলের মধ্যেও ঢুকবে না। এটা একটা বেসিক ডিফারেন্স। তো বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আসলে কলয়েডের যে বেনিফিট সেটা ক্রিস্টালয়েড থেকে বেশি, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো এই জন্য আমাদের যেহেতু ক্রিস্টালয়েডে কমপ্লিকেশন কম, এই জন্য আমরা ক্রিস্টালয়েডটাকেই ফার্স্ট লাইন হিসেবে দেখি। এখন আসি যে ক্রিস্টালয়েড সলিউশন এগুলো কি আছে, হ্যাঁ? যেমন সবচেয়ে কমন যেটা আমরা সচরাচর দেখতে পাই হসপিটালে, সেটা হচ্ছে নরমাল স্যালাইন, ঠিক আছে? নরমাল স্যালাইন। তো নরমাল স্যালাইনে কতটুকু সোডিয়াম থাকে এবং কতটুকু ক্লোরাইড থাকে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 154 মিলিমোল করে থাকে সোডিয়াম এবং ক্লোরাইড। নরমাল স্যালাইনকে টনিসিটির আ ক্ষেত্রে আমরা বলি আইসোটোনিক বলার চেষ্টা করি। বাট নরমাল স্যালাইন কিন্তু স্লাইটলি হাইপারটোনিক। তো আসলে যখন স্যাররা জিজ্ঞাসা করবে আমরা আইসোটোনিকই বলব, কারণ এটাই অ্যাকসেপ্টেড অ্যান্সার। এখন আসি যে এটার ইউজটা কি? ইউজড হচ্ছে হাইপোভলিউমে এবং রিসাসিটেশন। তবে মাথায় রাখতে হবে যখন লার্জ ভলিউমে রিসাসিটেশন লাগবে তখন আমরা নরমাল স্যালাইন ব্যবহার করব না, কারণ নরমাল স্যালাইনে আমাদের হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, যেটা গত ক্লাসে আমরা এটার ব্যাখ্যা দিয়েছি যে কিভাবে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এবার আসি হার্টম্যান সলিউশন, হ্যাঁ, এটাকে বলা হয় সার্জনস ফ্লুইড। আমরা সার্জারি ওয়ার্ডে মোরলেস প্রায় সব ক্ষেত্রেই প্রাইমারি ফ্লুইড হিসেবে হার্টসলকে চুজ করি, কারণ এটা সোডিয়াম থেকে 131 এবং ক্লোরাইড থেকে 111। এটার যে ইলেকট্রোলাইট কম্পোজিশন সেটা বডি ফ্লুইডের সাথে মোটামুটি ম্যাচ করে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয়েছে স্লাইটলি হাইপোটোনিক, হ্যাঁ? বাট এটাও ওই আইসোটোনিক সলিউশনের মতো আমরা ইউজ করি, এটাকে আমরা হাইপোটোনিক ধরি না, ঠিক আছে? তো কোথায় ইউজ করা হয়? বার্ন, ডিহাইড্রেশন এবং এনি সার্জিক্যাল এমার্জেন্সি অর ক্রিটিক্যালি ইল পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা হার্টম্যান সলিউশনটাকে চয়েস করি। বাট যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে তখন আমরা নরমাল স্যালাইনে শিফট হই। বাট এটা আসলে মানে প্র্যাকটিস, বাট খুব একটা যে ডায়াবেটিস থাকলে তাকে হার্টম্যান দেওয়া যাবে না তা কিন্তু না, ঠিক আছে? দেওয়া যাবে। আপনি যাকে হার্টসল দিবেন তাকে তো আপনি আইভি ইনসুলিন দিয়েও তার সুগার লেভেলটা কন্ট্রোল করতে পারবেন। হার্টম্যানে ল্যাকটেট থাকে যেটা আ লিভারে গিয়ে মেটাবলাইজ হয় এবং সুগার লেভেল ইনক্রিজ করে। তো মেটাবলিক অ্যাসিডোসিস থেকে কারো যদি সুগার স্পাইক করে সেটা আইভি ইনসুলিন দিয়ে সেটা কন্ট্রোল করা আরো ভালো অ্যাসিডোসিস থেকে। তো এটা আম যারা ম্যানেজ করবে তাদের মাথায় রাখা দরকার। আপনি ইউজুয়ালি যখন লার্জ রিসাসিটেশন লাগবে হার্টসলি দিবেন। এবার আসি হচ্ছে 5% ডেক্সট্রোজ, হ্যাঁ? 5% ডেক্সট্রোজ। 5% ডিএ আমরা সঠিক মানে শর্টকাট বলি আরকি। এখানে সোডিয়ামও নাই, ক্লোরাইডও নাই। আছে কি? গ্লুকোজ আছে। মানে গ্লুকোজ হিসেবে ডেক্সট্রোজটা আছে, হ্যাঁ? 5%। এটা একটা হাইপোটোনিক সলিউশন, মাথায় রাখতে হবে। 5% ডেক্সট্রোজ হাইপোটোনিক সলিউশন, এবং এটাকে আমরা ফ্রি ওয়াটার রিপ্লেসমেন্ট হিসেবে, যখন ফ্রি ওয়াটার রিপ্লেসমেন্ট করা দরকার হয় তখন 5% ডেক্সট্রোজটা আমাদের চয়েস। অথবা আমরা 5% ডেক্সট্রোজ, ধরেন কারণ একটু নিউট্রিশন দরকার, তাকেও আমরা একটু গ্লুকোজ দরকার, একটু গ্লুকোজ দিতে চাই, তাকেও 5% ডেক্সট্রোজ দিতে পারি। এরপর আসি হাফ স্ট্রেংথ নরমাল স্যালাইন। হাফ স্ট্রেংথ নরমাল স্যালাইন। নরমালি নরমাল স্যালাইনে থাকে 0.9%, তো হাফ স্ট্রেংথে থাকে 0.45%। তো হাফ স্ট্রেংথ নরমাল স্যালাইন এটাও কিন্তু সোডিয়াম থাকে, এই যে 154 তে যদি 0.9% যদি 154 থাকে তাহলে 0.45% থাকে তার অর্ধেক 77। এবং এটাও একটা হাইপোটোনিক সলিউশন, এবং হাইপারন্যাট্রেমিয়া যদি থাকে তাহলে তাদের
স্লো কারেকশনের জন্য আমরা এই হাফ স্ট্রেন্থ নর্মাল স্যালাইন ব্যবহার করতে পারি। এরপরে আসি 5% ডিএনএস মানে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। তাহলে এখানে নর্মাল স্যালাইনও থাকবে, ডেক্সট্রোজও থাকবে। তাহলে নর্মাল স্যালাইনের যে কন্টেন্ট ছিল সোডিয়াম 154 এবং ক্লোরাইড 154, এটা তো ঠিকই থাকবে, পাশাপাশি এখানে এক্সট্রা হিসেবে থাকে ডেক্সট্রোজ। আচ্ছা, এটা ডিএনএস। হ্যাঁ, ডিএনএসটা আমাদের বডির বাইরে, অর্থাৎ এই যে কম্পোজিশন এনএস প্লাস ডেক্সট্রোজ, এটা হচ্ছে হাইপারটনিক। কিন্তু যখনই এটা বডির মধ্যে প্রবেশ করবে, যখন বডির মধ্যে যাবে, তখন কিন্তু এটা গ্লুকোজটা বা ডেক্সট্রোজটা র্যাপিডলি মেটাবোলাইজ হবে এবং এটা তখন আইসোটনিক হিসেবে কাজ করবে। মানে বডির ভিতরে আইসোটনিক বাট বাইরে হাইপারটনিক। আবার 5% ডেক্সট্রোজ যেটা 5% দিয়ে, এটাও কিন্তু বাইরে আইসোটনিক, মানে যখন ব্যাগে থাকে, কিন্তু যখনই বডির মধ্যে যাবে তখন 5% দিয়ে যখন বডির মধ্যে যাবে তখন ডেক্সট্রোজ র্যাপিডলি মেটাবোলাইজ হবে এবং পানিটা হাইপোটনিক হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 5% ডেক্সট্রোজ এবং 5% ডিএনএস, এটা নিয়ে অনেক সময় কনফিউশন বাঁধে। তারা এভাবে জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি কি এবং বডির মধ্যে কি তার আচরণ কি, হ্যাঁ, তার টনিসিটি এটা কেমন থাকে, এটা জিজ্ঞাসা করে। তাহলে এই কনসেপ্টটা বুঝলে আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন। ঠিক আছে, এবার 5% ডিএনএস কোথায় ইউজ করা হয়? আমরা মেইনটেনেন্স থেরাপি। হ্যাঁ, মেইনটেনেন্স থেরাপি কি আমরা একটু পরে জানছি, যাদের জানা নেই আমি একটু পরে বলতেছি। এবার আসি কলয়েড কি কি আছে। হ্যাঁ, কলয়েড। তাহলে কলয়েডের ক্ষেত্রে আমাদের অ্যালবুমিন 5%, জেলাটিন অর স্টার্চেস। তাহলে আমরা কমনলি আমাদের দেশে যে কলয়েড ব্যবহার করি, এই যে জেলাটিন বা স্টার্চ বলছে না, হাইড্রক্সি ইথাইল স্টার্চ, এইচএস, হাইড্রক্সি ইথাইল স্টার্চ, এটা প্লাজমাসল নামে পাওয়া যায়, প্লাজমাসল। ঠিক আছে, এটা একটা কলয়েড সলিউশন। আবার আরেকটা আছে জেলাটিন, এটা হেমাক্সিল নামে পাওয়া যায়, হেমাক্সিল। হেমাক্সিল এটা হচ্ছে একটা জেলাটিন, তো এটা হেমাক্সিল নামে পাওয়া যায়। তবে যারা হচ্ছে ইসলামিক এথিক্স ফলো করেন, ট্রাই করবেন যে জেলাটিন ইউজ না করতে, কারণ এটার সোর্সটা হচ্ছে পারমিসেবল ওয়েতে আসে না, পর্ক সোর্সই অধিকাংশ ক্ষেত্রে হয়। তো যেহেতু অল্টারনেটিভ আছে, তো আমরা অ্যাজ এ মুসলিম ফিজিশিয়ান আমরা প্লাজমা সলটা ইউজ করতে প্রেফার করি এবং এটার কস্ট বেনিফিট আছে। হেমাক্সিলের দাম বেশি, প্লাজমা সলের দাম কম। আচ্ছা, এখন আসি যাদের হচ্ছে, আরেকটা হচ্ছে অ্যালবুমিন, যেটা এখানে বলছি যে অ্যালবুমিন। তাহলে এগুলো আমরা কমনলি কলয়েড হিসেবে ব্যবহার করতে পারি। অ্যালবুমিন কাদের ইউজ করা হয়? যাদের লিভার সিরোসিস থাকে, হাইপারঅ্যালবুমিনেমিয়া থাকে, তাদেরকে আমরা অ্যালবুমিন ইউজ করি। আর প্লাজমাসল বেশি, যেটা কলয়েড সলিউশন ইউজ হয়, এটা গাইনিতে বেশি ব্যবহার হয়, যেমন পিপিএইচ। পিপিএইচে র্যাপিড হচ্ছে ভলিউম ডিপ্লিশন হয়, সেখানে ক্রিস্টালয়েড দিয়ে দ্রুত হচ্ছে ইন্টারভাস্কুলার ভলিউমটা মেনটেন করা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে ওনারা হচ্ছে কলয়েড ইউজ করেন। গাইনিতে এটার ব্যবহার আছে, প্লাজমাসল বা হেমাক্সিলের। তবে এটা ইউজ করার মানে রিস্ক আছে, রেনাল ইনজুরি, যাদের রিস্ক অফ রেনাল ইনজুরি থাকে, হাই রিস্ক পেশেন্ট, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা যে কথাটা বলেছিলাম যে এভিডেন্স শোস নো মর্টালিটি বেনিফিট ওভার ক্রিস্টালয়েড ইন মোস্ট কেস, মানে অধিকাংশ ক্ষেত্রেই কলয়েড সলিউশনের ক্রিস্টালয়েডের উপরে কোনো মর্টালিটি বেনিফিট নাই, দুইটাই মোটামুটি সমান কাজ করে। এবার আসি ব্লাড প্রোডাক্টস হিসেবে আমরা প্যাকড আরবিসি ইউজ করতে পারি অ্যানিমিয়া অথবা ব্লিডিংয়ে। তো 1 ইউনিট একটা আরবিসি 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়ায়, এটা আমরা সবাই জানি। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করতে পারি কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করলে, এবং থ্রম্বোসাইটোপেনিয়াতে আমরা প্লেটলেটস ইউজ করতে পারি। এবার আসি মেইনটেনেন্স ফ্লুইড। আমরা এতক্ষণ বলতেছিলাম যে মেইনটেনেন্স ফ্লুইড হিসেবে এই সলিউশনটা ব্যবহার করা হয়। তাহলে মেইনটেনেন্স ফ্লুইড আসলে কি জিনিস? ধরি আমাদের ইউরিন দিয়ে ডেইলি ইউরিন পাস হয়, আমাদের স্টুল দিয়ে ওয়াটার পাস হয়, আমাদের পার্সপিরেশন হয়, সোয়েটিং এর মাধ্যমে ওয়াটার লস হয়, তারপরে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, হ্যাঁ, রেসপিরেশনের মাধ্যমে ওয়াটার লস হয়। তাহলে এই যে লস, এটা তো পূরণ করতে হবে, তাই না? তো আমরা যদি মুখে সাধারণত সারাদিন পানি খাই, তাহলে এই পানি খাওয়ার মাধ্যমে আমাদের এই লসগুলো পূরণ হয়। বাট যখন পেশেন্ট মুখ দিয়ে খাওয়ার অবস্থা থাকে না, তখন কিন্তু, বা আমরা যখন কাউকে এনপিও রাখি, তখন এই মেইনটেনেন্স ফ্লুইড কিন্তু তাকে দিতে হবে, যতটুকু তার প্রতিদিন অবশ্যই বডির মেটাবলিজম মেনটেন করতে লস হবে। তাহলে সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা হচ্ছে 30 to 40 ml per কেজি। হ্যাঁ, এটা হচ্ছে টিটিএম, টানা মুখস্থ। 30 to 40 ml আজীবন মনে রাখতে হবে যদি আপনি ফ্লুইড রিসাসিটেশন মানে করতে চান। ওকে, তাহলে 30 to 40 ml per কেজি। সোডিয়ামের রিকোয়ারমেন্ট কত? 1 to 2 মিলিমোল পার কেজি। পটাশিয়ামের মেইনটেনেন্স ডোজ অর্থাৎ ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 0.5 to 1।
মানে সোডিয়ামের যা পটাশিয়ামের তার অর্ধেক, এবং গ্লুকোজ হচ্ছে 50 থেকে 100 গ্রাম। হ্যাঁ, কার্বোহাইড্রেট অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু বডি ক্যাটাবলিক ফেজে চলে যাবে। তাহলে এটা হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট একজন অ্যাডাল্টের। এখন আমরা যদি হিসাব করি তাহলে 70 কেজি অ্যাডাল্টের কত হয়, 3 সাথে 21 এবং 4 সাথে 28, তাহলে 2100 থেকে 2800 ml পার ডে। এটা অবশ্যই পানি তাকে আইদার মুখে খেতে হবে অথবা তার শিরায় যেতে হবে। ঠিক আছে, এবার আসি সোডিয়াম কতটুকু, 70 থেকে 140 মিলিমোল, পটাশিয়াম তার অর্ধেক 35 থেকে 70 মিলিমোল, আর ডেক্সট্রোজ হচ্ছে দিতে হবে কারণ টু প্রিভেনশন অফ দ্য স্টারভেশন কিটোসিস। আর একটা কারণ আছে, প্রলং স্টারভেশনে থাকলে যদি গ্লুকোজ না পায় তাহলে বডি ক্যাটাবলিক স্টেটে যায়, প্রোটিন ব্রেকডাউন শুরু করে, পেশেন্ট ক্যাকেকশিক হয়ে যায়। তো এই জন্য টু প্রিভেন্ট ক্যাটাবলিজম এবং স্টারভেশন কিটোসিস আমরা অবশ্যই মেনটেন্যান্স ফ্লুইডে ডেক্সট্রোজ রাখবো। তাহলে আমরা যদি একটা 70 কেজি অ্যাডাল্ট কোনো পার্সনে আমরা মেনটেন্যান্স ফ্লুইড দিতে চাই, ধরি 2800 ml, তো 3 লিটার দিব, তাহলে আমরা এর মধ্যে 1 লিটার দিব হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। ঠিক আছে, আর 2 লিটার দিব হচ্ছে হাফ স্ট্রেংথ নর্মাল স্লাইন প্লাস 5% ডিএ, তাহলে এটা দিব 2 লিটার। এখন আমাদের দেশে এই সলিউশনটা আসলে পেডিয়াট্রিক এজ গ্রুপে ইউজ করা হয়, বেবিসল জুনিয়র। ঠিক আছে, তো সাধারণত মেনটেন্যান্স ফ্লুইড হিসেবে এটা হচ্ছে বইপত্রের কথাবার্তা। হ্যাঁ, বিভিন্ন বইতে মেনটেন্যান্স ফ্লুইড হিসেবে এটা দিতে বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা ডিএনএস দেই। এখন এটা আসলে প্র্যাকটিস হিসেবে চলে আসছে এবং দেখা গেছে যে এতে রোগীর আহামরি তেমন কোনো সমস্যা হয় না। এই জন্য বইয়ের যে ভাষা, আপনি যদি বইয়ের ভাষা অনুযায়ী প্র্যাকটিস করতে চান এই কম্বিনেশন ইউজ করবেন অ্যাজ এ মেনটেন্যান্স ফ্লুইড। প্রথম মানে এটা 30 ড্রপে দিলে মোটামুটি 24 ঘন্টা তার কভার করবে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন ক্যানুলা দিয়ে তো দিবেন, তো রাত্রে যখন ক্যানুলায় চলে মানুষ পজিশন চেঞ্জ করে, অনেক সময় ড্রিপটা ঠিকমতো মেনটেন হয় না। তো আপনি যদি 16 ঘন্টায় দেন 10 লিটার ফ্লুইড, তাহলে যে ড্রপ ক্যালকুলেশনের সিস্টেম শিখাইছি যে এমএল ডিভাইডেড বাই 4 ইন্টু আওয়ার, এই সূত্রে এমএলটা হবে 3 লিটার, মানে 3000 ml, আর দিবেন হচ্ছে 16 ঘন্টায় 4 গুণ 16, এই হিসাবে যেটা আসবে ওই ড্রপে দিবেন। তাহলে কি হবে, ও যে 8 ঘন্টা ঘুমাবে ওই 8 ঘন্টা সে ক্যানুলা ফ্রিলি সে মুভ করতে পারবে। ঠিক আছে, এটা ফিজিশিয়ান চয়েস, আপনি চাইলে করতে পারেন, না করতে পারেন। এখন আসেন যে যখন আপনি কাউকে মেনটেন্যান্স ফ্লুইড দিবেন তখন অবশ্যই তার পালস, বিপি, ইউরিন আউটপুট এবং ইলেকট্রোলাইট এগুলো ডেইলি মনিটর করতে হবে। এবং যাদের ক্রনিক হার্ট ফেলিয়ার এবং সিকেডির পেশেন্ট যারা, তাদের কিন্তু এত ফ্লুইড দেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে আমরা 15 থেকে 20 ml পার কেজি এটা ইউজ করব। তাহলে 70 কেজি অ্যাডাল্টে প্রায় 1400 ml ম্যাক্সিমাম, বা 1.5 লিটার। হ্যাঁ, 1.5 লিটার, 1 থেকে 1.5 লিটার এতটুকু ফ্লুইড আমরা ইউজ করতে পারি। 15 থেকে 20 ml যাদের ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিয়ার এবং যারা অনেক বৃদ্ধ তাদের ক্ষেত্রে। এবং যদি কারো ফিভার অথবা সেপসিস থাকে, হ্যাঁ, জ্বর অথবা সেপসিস, জ্বর হলে কিন্তু পার্সপিরেশন বেশি হয়, ফ্লুইড লস বেশি হয়, সেক্ষেত্রে আমাদের একটু ফ্লুইড বাড়াই দিতে হবে তাকে, হ্যাঁ, যাতে তার ডিহাইড্রেশন না হয়। তাহলে আমরা বুঝেছি যে মেইনটেনেন্স ফ্লুইড কী জিনিস। মেইনটেনেন্স ফ্লুইড হচ্ছে আমরা আমাদের শরীর থেকে রেগুলারলি যে ফ্লুইডটা বের হয়ে যায়, এটাকে আমরা বলতেছি যে বিভিন্নভাবে বের হয়, ইউরিনে হয়, ইনসেন্সিবল কিছু লস হয়, এটাকে পূরণ করার যে ফ্লুইড সেটা হচ্ছে মেইনটেনেন্স ফ্লুইড। এটা যদি মানুষ ওরালি খায়, আমরা রেগুলার তো ওরালি আমরা খাই, পানি তো খায় মানুষ, তৃষ্ণা লাগে খায়, কিন্তু যখন সে এনপিও থাকবে বা আমরা মুখে সে খেতে পারবে না, তখন আমাদেরকে আইভি রুটে এই ফ্লুইডটা অবশ্যই দিতে হবে। এবার আসি রিপ্লেসমেন্ট ফ্লুইড। রিপ্লেসমেন্ট ফ্লুইড কী জিনিস? রিপ্লেসমেন্ট বলতে বোঝায় যে কোনো একটা লস হয়েছে, বডি থেকে কোনো ফ্লুইড অ্যাবনরমালি লস হয়েছে, তাহলে সেটাকে পূরণ করে দেওয়ার যে সিস্টেম বা ফ্লুইড, সেটাকে আমরা বলতেছি রিপ্লেসমেন্ট ফ্লুইড। কীভাবে লস হতে পারে? ভমিটিং, ডায়রিয়া, একটা ড্রেন দিছি ধরেন অ্যাবডোমেনের ড্রেন, সেখান থেকে কালেকশন আসতেছে, কারো পলিউরিয়া আছে, হ্যাঁ, অথবা এনজি টিউব লস, নাকে নল দিয়েছেন সেখান থেকে স্টোমাক কন্টেন্ট আসতেছে, ফিস্টুলা যদি থাকে, ইন্টারকিউটেনিয়াস ফিস্টুলা মেইনলি, তাহলে এখান থেকে কন্টিনিউয়াসলি যে ফ্লুইড লিকেজ হয়, তাহলে এগুলো তো লস। তাহলে এই যে লস হচ্ছে অ্যাবনর্মাল লস, এইটাকে যে ফ্লুইড দিয়ে পূরণ করতে হয় সেটাকে আমরা বলতেছি রিপ্লেসমেন্ট ফ্লুইড। এখন রিপ্লেসমেন্ট ফ্লুইড কোনটা দিব, কোন সলিউশন দিয়ে আমরা তার এই ফ্লুইড ডেফিসিটটাকে রিপ্লেস করবো, এটা ডিপেন্ডস অন দ্য লস, মানে কোথা থেকে ফ্লুইডটা লস হচ্ছে সেটার উপর। যেমন কারো যদি বমি হয় বা কারো যদি এনজি টিউব দেওয়া থাকে, সেখান থেকে গ্যাস্ট্রিক কন্টেন্ট আসে, তো এই ক্ষেত্রে আমরা যে ফ্লুইডটা চয়েস করি সেটা হচ্ছে নর্মাল সেলে, প্লাস তার মধ্যে আমরা 1 অ্যাম্পুল পটাশিয়াম দিব, হ্যাঁ, কেটি, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কেন নর্মাল স্যালাইন দিব? কারণ নর্মাল স্যালাইনে ক্লোরাইড কন্টেন্টটা বেশি, যাদের ভমিটিং হয় বা এনজি টিউবের মাধ্যমে গ্যাস্ট্রিক ফ্লুইড লস হয়, গ্যাস্ট্রিক ফ্লুইডে কিন্তু ভালো অ্যামাউন্টে ক্লোরাইড থাকে, তাহলে ক্লোরাইডটা লস হয়। তাহলে এটা যেহেতু লস হয়, সেহেতু আমার হাই ক্লোরাইড কন্টেইনিং সলিউশন দিলে
তার এই লসটা পূরণ হবে এবং সেটাই বডি ফিজিওলজির সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে। তাহলে গ্যাস্ট্রিক লস, ভমিটিং অথবা এনজি টিউবে যে লস হবে সে কারণে আমরা নর্মাল স্যালাইন দেবো, সাথে 1 অ্যাম্পুল কেটে দিব। এবার আসি বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক লস। এখানে আমরা রিঙ্গার সিলেক্টেড অথবা নর্মাল স্যালাইন যে কোনো একটা ইউজ করতে পারি, সাথে পটাশিয়াম ব্যবহার করব। ডায়রিয়া, ডায়রিয়াতে অবশ্যই রিঙ্গার সিলেক্টেড অথবা কলোরা স্যালাইন, মানে হার্টসল অথবা কলোরা স্যালাইন, অথবা যদি মুখে দেই ওআরএস। এটা কি করবে? রিপ্লেস সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেট। হ্যাঁ, হার্টম্যানে কিন্তু পটাশিয়াম থাকে, নর্মাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইড থাকে, কিন্তু হার্টম্যান সলিউশনে ল্যাকটেট থাকে, পটাশিয়াম থাকে, এটা এক্সট্রা হিসাবে থাকে। আচ্ছা, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি গ্যাস্ট্রিক কন্টেন্ট হয় তাহলে নর্মাল স্যালাইন প্লাস কেটি, যদি বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক লস হয় নর্মাল স্যালাইন অথবা রিঙ্গার সিলেক্টেড হার্টসল প্লাস কেটি। আর ডায়রিয়া হলে অবশ্যই রিঙ্গার সিলেক্টেড, ডায়রিয়াতে নর্মাল স্যালাইন আমরা প্রেফার করি না। রিঙ্গার সিলেক্টেড অথবা কলোরা স্যালাইন অথবা হার্টসল। কলোরা স্যালাইন দেওয়া ভালো, কারণ এখানে পটাশিয়ামের পরিমাণ আরও বেশি থাকে, 13 মিলিমোলের মতো থাকে, যেটা হার্টসলে 4 মিলিমোল থাকে। তো এটা দিব কারণ এখানে এটাই বডির ফিজিওলজির সাথে বেশি পারফেক্ট আর কি। এবার আসি রিসাসিটেশন ফ্লুইড। হ্যাঁ, রিসাসিটেশন ফ্লুইড বলতে কি বোঝাচ্ছি? রিসাসিটেশন ফ্লুইড, রিসাসিটেশন ফ্লুইড কি? এটা হচ্ছে যদি কোনো পেশেন্ট শকে থাকে, হ্যাঁ, অথবা হাইপারটেনশন ডেভেলপ করে, অথবা হেমোরেজ হয়, অথবা সেপসিস, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ফ্লুইড ইউজ করি টু রিসাসিটেট দ্য পেশেন্ট, অর্থাৎ এখানে পেশেন্টের যে নর্মাল ফিজিওলজি ছিল সেইখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই রিসাসিটেশন করার জন্য যে ফ্লুইড ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিসাসিটেশন ফ্লুইড, এবং ইট শুড অলওয়েজ বি ফিঙ্গার সিলেক্টেড অর নর্মাল স্যালাইন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। ঠিক আছে? তাহলে শকের ক্ষেত্রে শক অবশ্যই হার্টসল। রিঙ্গার সিলেক্টেড বলতে আমাদের দেশে তো রিঙ্গার সিলেক্টেড পাওয়া যায় না, এটা হার্টসল হিসেবে আমরা ইউজ করি আর কি। তাহলে শক, হাইপোটেনশন হার্টসলে দিতে পারবেন, আর নর্মাল স্যালাইনে দিতে পারবেন। হেমোরেজ হার্টসল, ঠিক আছে? সেপসিস হার্টসল। তাহলে মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে আমরা হার্টসলটাকে বা হার্টম্যান সলিউশন যেটা সেটাকে বেশি ব্যবহার করি। অ্যামাউন্ট কতটুকু? 500 থেকে 1000 ml, এটা ইনিশিয়াল। হ্যাঁ, ইনিশিয়ালি 500 থেকে 1000 ml আমরা দিই। বা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 20 ml পার কেজি, ম্যাক্সিমাম এতটুকু ইনিশিয়ালি দেওয়া যাবে। তাহলে কতক্ষণ ধরে? আধা ঘন্টার মধ্যে এটা দিতে হবে। এরপরে রিঅ্যাসেস করতে হবে প্রেশার, মানে ব্লাড প্রেশার, হার্ট রেট, ইউরিন আউটপুট, ক্যাপিলারি রিফিল এবং কনশাসনেস। এবং এটা যদি দেখি যে ফার্স্ট বোলাস দেওয়ার পরে যদি পেশেন্ট ইমপ্রুভ করে, তার মানে আমার রিসাসিটেশন কারেক্ট পাথওয়েতে হচ্ছে, তখন আমি অ্যাসেস করে আরও ফ্লুইড দিব। যদি দেখি রিসাসিটেশন করার পরে পেশেন্ট আরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আবার আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে আসলেই তার এই ফ্লুইড রিসাসিটেশন দরকার কিনা। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন আপনার কার্ডিওজেনিক শক আছে। তো কার্ডিওজেনিক শকে কিন্তু আপনার লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড রিসাসিটেশন করলে সে আরও ডিটোরিয়েট করবে। কিন্তু একই কাজ যখন আপনি হাইপোভলিমিক শকে করবেন, হাইপোভলিমিক শকে করলে যখন লার্জ ফ্লুইড রিসাসিটেশন করবেন, পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বুঝে শুনে ব্যবহার করতে হবে। তাহলে আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে পারছি যে মেইনটেনেন্স ফ্লুইড কি, সেখানে কি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট ফ্লুইড কি এবং রিসাসিটেশন ফ্লুইড কি। তাহলে হাউ টু রাইট এ ফ্লুইড ওয়ার্ডার, তাই না? এটা বাইরের দেশে এরকম সিস্টেমে লেখা হয়। হ্যাঁ, যে নেম অফ দ্য ফ্লুইড, যেমন নর্মাল স্যালাইন ধরেন কতটুকু, 1 লিটার। অ্যাডিটিভ কোনো দিব কিনা? হ্যাঁ, যদি আমি পটাশিয়াম দিতে চাই তাহলে অ্যাডিটিভ হিসেবে পটাশিয়াম 1 অ্যাম্পুল ধরেন লিখে দিলাম। এরপরে অ্যাডিটিভ ডোজ, এটা সরি, এখানে অ্যাডিটিভের ডোজটা এখানে আসবে 1 অ্যাম্পুল। ইনফিউশন রেট কত ml পার আওয়ার। হ্যাঁ, আমরা তো মিনিটে হিসাব করি যে এত ড্রপ পার মিনিট, এখানে ml পার আওয়ার আছে, এটাও হিসাব করা যাবে সূত্রের। mlটাকে এই পাশে নিয়ে আসতে হবে, আর এদিকে হচ্ছে ড্রপটাকে নিয়ে যেতে হবে। রুট কোন জায়গায় দিব, আইভি দিব কিনা, এবং প্রেসক্রাইবার নেম, এখানে ডক্টরের নাম লিখে দিতে হবে। তাহলে এরকম অর্ডার হলে এটা নার্সের জন্য ফলো করা ইজি হয়। আমরা যেভাবে দিই সেটা হচ্ছে ধরেন ইনফিউশন নর্মাল স্যালাইন 1 লিটার, হ্যাঁ, প্লাস 1 অ্যাম্পুল কেসিএল বা কেটি। আমাদের তো আসলে জেনেরিক নেমে প্র্যাকটিস করার অভ্যাস কম, আমরা 1 অ্যাম্পুল কেটি দেই, আইভি @20 ড্রপস পার মিনিট, এভাবে আমরা দেই। ঠিক আছে? আমাদের দেশের প্র্যাকটিস এরকম। তাহলে আমরা যখন আমরা ফ্লুইড অর্ডার দিতে চাইবো, তখন আমি চিন্তা করব যে তার আসলে কোন পারপাজে ফ্লুইডটা দরকার। তারপরে আমরা চিন্তা করব যে কি ফ্লুইড আমি দিব, টাইপস অফ ফ্লুইড।
তারপর চিন্তা করব কতটুকু দিব, তার কতটুকু দরকার। এরপরে আমরা রেট হিসাব করবো যে কত রেটে দিব, কত ঘন্টা ধরে তার দিতে হবে, এবং সাথে কোনো অ্যাডিটিভ অ্যাড করবো কিনা, অর্থাৎ কেসিএল বা ক্যালসিয়াম এগুলো অ্যাড করা দরকার কিনা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা মনিটরিং করবো, ফ্লুইড দিয়েই যেন হারাই না যায়। অনেকে ধরেন একটা রোগী খারাপ হয়েছে, এই সিস্টার 1 লিটার ফ্লুইড দেন, দিয়ে ও হারাই গেছে, আর ওই রোগীর কাছে ফলো আপে আসে নাই। এটা কিন্তু উচিত না। অ্যাজ এ গুড মানে ডক্টর আপনার উচিত যে রোগীকে ফ্লুইড দিয়ে 30 মিনিট পরে এসে ফলো আপ দেওয়া, যে আপনি যে ট্রিটমেন্টটা দিলেন সেটার আউটকাম কী হলো। ঠিক আছে, তাহলে অবশ্যই মনিটরিং করতে হবে কি ইনটেক আউটপুট চার্ট বা ইনপুট আউটপুট চার্ট, পেশেন্টের ওয়েট, তারপরে অনেক সময় থার্ড স্পেসিং হয়। হ্যাঁ, ফ্লুইড দিচ্ছেন কিন্তু ভাস্কুলার স্পেসে না থেকে যেখানে থাকার কথা না ওখানে চলে গেল, যতই ফ্লুইড দিচ্ছেন ভাস্কুলার স্পেসে ভলিউম বাড়তেছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওয়েট মেজারমেন্টটা আমাদের কিন্তু ডায়াগনোসিস করতে হেল্প করে। তাহলে তারপরে আসি সিরাম, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো চেক করতে হবে ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবং ক্লিনিক্যাল সাইন, ফ্লুইড দেওয়ার পরে লাংয়ের অসকালটেশন, বাইবেজাল ক্রিপিটেশন হবে যদি ফ্লুইড ওভারলোড হয়। ঠিক আছে, লাংসে অসকালটেট করলে বাইবেজাল ক্রেপস পাবো যদি ফ্লুইড ওভারলোড হয়ে যায়, এবং ইডেমা পাবো। হ্যাঁ, ইডেমা হয়ে যাবে, পেরিঅরবিটাল ইডেমা, পেডাল ইডেমা যদি ওভার রিসাসিটেশন হয়, এবং জুগুলার ভেনাস প্রেশার এটা বাড়বে ফ্লুইড ওভারলোড হলে। তাহলে এগুলো আমাদেরকে কিন্তু মনিটর করতে হবে। এবং ইউরিন আউটপুট গোল কি আমাদের, অবশ্যই আওয়ারলি আউটপুট 0.5 ml পার কেজি। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই মোর দ্যান 1 ml পার কেজি পার আওয়ার। ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে 0.5 ml পার কেজি পার আওয়ার। এটাও কিন্তু ওই যে টিটিএম এর মতো কিছু কিছু জিনিস আমি পড়ানোর সময় বলে দিচ্ছি, এগুলো কিন্তু আজীবন লাগবে, কারণ এগুলো না পারলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন দিতে পারবেন না। তাহলে এটাও আমাদের ইউরিন আউটপুট আমরা দেখবো যে কত ml আওয়ারলি আউটপুট হচ্ছে। যদি দেখি হ্যাঁ আওয়ারলি আউটপুট এই মিনিমাম অ্যামাউন্ট থেকে বেশি হচ্ছে, তাহলে আমি স্যাটিসফাইড যে না আমার রিসাসিটেশন ঠিক হচ্ছে। এবার আসি পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডার। হ্যাঁ, এতখানি পড়ায় আনার একটাই উদ্দেশ্য যে পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডারটা ভালো করে বোঝা। আমাদের দেশে পোস্ট অপারেটিভ অর্ডার বইপত্রে যেভাবে পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডার দিতে বলে সেটা অধিকাংশ ক্ষেত্রে ফলো করা হয় না। সব জায়গায় ওই যে যেটা বলছি যে প্র্যাকটিস এভাবে চলে আসছে, এজন্য সবাই ওভাবেই শিখে ওভাবেই দেয়। বাট বইতে কি বলে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যখন আপনি বইয়ের কথাটা বা অ্যাকচুয়াল প্রসেসটা মাথায় রাখবেন, তখন আপনার সেখান থেকে যখন এদিক ওদিক যাবে আপনার ম্যানেজমেন্ট, তো সেটাকে আপনি রিলেট করতে পারবেন। বাট আপনার মাথায় তো আসলে অ্যাকচুয়াল জিনিসটা থাকা উচিত। তো এই জন্য আমরা এই ফ্লুইড অর্ডারটা যেটা পোস্ট অপারেটিভ ফ্লুইড আমি আপনাদেরকে শিখাবো যে বইপত্রে এভাবে বলে। বাট আমি এটাও আপনাদের পড়াবো যে আমরা আসলে কি করি, আমরা কিভাবে দেই। তো দেখা গেছে যে ওইভাবে দিলেও রোগীর সমস্যা হচ্ছে না, এই জন্যই আমরা দেই। হ্যাঁ, কিন্তু বডির ফিজিওলজির কথা চিন্তা করলে কিন্তু আসলে বইতে যেভাবে বলে এভাবে দেওয়াটাই উচিত। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রিন্সিপাল কি, আমরা কি কি মূলনীতি মাথায় রাখবো পোস্ট অপারেটিভ অর্ডার দেওয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের ৩টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি একটা অপারেশন করলেন, অপারেশনের সময় কি হয়, ব্লাড লস হয়, ফ্লুইড লস হয়, হয়তো। তাহলে এটা যখন হবে, তো যেটা লস হবে সেটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তাইলে সেটাকে আমরা বলতেছি পার অপারেটিভ লস। হ্যাঁ, পার অপারেটিভ লস। এবার অপারেশন শেষ, অপারেশন শেষে আপনি একটা ধরেন ড্রেন দিয়ে রাখছেন অথবা এনজি টিউব দিয়ে রাখছেন, এখানে কালেকশন আসবে। তাহলে ধরেন সে একটা কালেকশন ধরেন ডেইলি 500 ml করে আসতেছে সাপোজ। তাহলে এই যে প্রতিদিন আসতেছে এটাকে আমরা বলতেছি অনগোয়িং লস। কি, অনগোয়িং লস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পার অপারেটিভ লস, একটা হচ্ছে অনগোয়িং লস। এবং দেখেন যে যখন আপনি ফ্লুইড অর্ডার দিবেন পোস্ট অপারেটিভ পেশেন্টকে, তখন তার তো ডেইলি একটা নিড আছে, সে তো এনপিও থাকবে তার। আমরা যে পড়ছি যে এনপিও যখন থাকবে তাকে একটা মেইনটেনেন্স ফ্লুইড দিতে হবে। তাহলে তাকে মেইনটেনেন্স ফ্লুইডও তার দরকার, মেইনটেনেন্স ফ্লুইড। সেটা কত করে, 30 to 40 ml পার পার ডে। তাহলে এই রেটে তার কিন্তু মেইনটেনেন্স ফ্লুইডটা লাগবে। তাহলে কনসেপ্টটা এটাই দাঁড়াইলো যে টোটাল ফ্লুইড অর্ডার 3টা জিনিসের উপর ডিপেন্ড করবে। সেটা হচ্ছে পার অপারেটিভ লস প্লাস অনগোয়িং লস প্লাস মেইনটেনেন্স ফ্লুইড। আমাদের দেশে আমরা এই মেইনটেনেন্স ফ্লুইডটাই পেশেন্টকে দেই, কিন্তু অনগোয়িং লস এবং প্রি অপারেটিভ পার অপারেটিভ লস এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ওভারকাম করে চলে যাই। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডে কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশনে ভোগে। যে সমস্ত জায়গায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড বা কেয়ার ভালো আছে সেসব জায়গায় মেইনটেইন হয়, বাট অধিকাংশ জায়গায় হচ্ছে এটা তেমন একটা মানে অবহেলিত একটা ফিল্ড জায়গা আর কি। তাহলে আমাদের দেখি যে কেন, দেখেন পার অপারেটিভ লস
যেটা অপারেশনের সময় লস হয়েছে, এটা উচিত হচ্ছে অপারেশন টেবিলে, অপারেশন থিয়েটারেই সেই লসটা পূরণ করে দিতে হবে, হ্যাঁ, আইদার বাই ব্লাড অর বাই ফ্লুইড। তাহলে আমাদের যেই প্রি এক্সিস্টিং ডেফিসিট, এটা ব্লাড অথবা আইসোটোনিক ক্রিস্টালয়েড ফ্লুইড দিয়ে পূরণ করে দিতে হবে ওটিতে। যদি ওটিতে কমপ্লিটলি পূরণ করা না যায়, তাহলে অ্যানেস্থেসিওলজিস্ট আপনাকে জানাবে যে এত কিন্তু তার ডেফিসিট আছে, তুমি একটু ফ্লুইড বাড়াই দিও, ঠিক আছে? কারণ সার্জনের পক্ষে কিন্তু এটা খেয়াল রাখা সম্ভব না যে কতটুকু ফ্লুইড সে পেলো, এটা অ্যানেস্থেসিওলজিস্ট মাথায় রাখবে। তাহলে অ্যানেস্থেসিওলজিস্ট যদি বলে ফ্লুইড বাড়াই দিও বা একটু ডেফিসিট আছে, তাহলে আমরা প্রি অপারেটিভ লসটা, সরি পার অপারেটিভ লসটা, এটা কিন্তু হিসাবে আমলে নিব এবং ফ্লুইড অবশ্যই বাড়াই দেব। কতটুকু বাড়াই দেবো সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে আসলে তার ব্লাড লস হয়েছে নাকি অন্য কোনো ফ্লুইড লস হয়েছে। ব্লাড লস হলে যতটুকু ব্লাড ডেফিসিট আমরা ধরি, তার 3 গুণ আসলে ফ্লুইড দিয়ে পূরণ করতে হয়। তো এটা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিয়ে অ্যানেস্থেসিওলজিস্টের কাছে হেল্প নিয়ে আপনি অ্যাড করতে পারেন। এবার আসি অনগোয়িং লস। অনগোয়িং লসটা কিন্তু ফার্স্ট পিওডি, মানে জিরো পিওডি, সরি জিরো পিওডি না, ফার্স্ট পিওডি না, জিরো পিওডি। পিওডি বলতে পোস্ট অপারেটিভ ডে বোঝায়। ধরেন অপারেশনের ফার্স্ট 24 আওয়ার্স এটাকে বলে জিরো পিওডি, এবং সেকেন্ড 24 আওয়ার্স এটাকে বলে ফার্স্ট পিওডি, এভাবে যেতে থাকবে। তাহলে জিরো পিওডিতে আপনি যেই অনগোয়িং লস এটা কিন্তু থাকবে না, বাট পরের দিন থেকে যদি তার এনজিএ ড্রেন থাকে, তখন কিন্তু তার অনগোয়িং লসটা আপনার পোস্ট অপারেটিভ অর্ডারের ফ্লুইডের মধ্যে ঢুকাইতে হবে। এবং এরপরে আসি মেনটেনেন্স নিড, অর্থাৎ মেনটেনেন্স যতটুকু 30 to 40 ml per কেজি, এটা তাকে দিতে হবে। অবশ্যই ফ্লুইড ওভারলোড অ্যাভয়েড করতে হবে পেশেন্টদের, কারণ স্ট্রেস রেসপন্সের কারণে বডি এমনিতেই ফ্লুইড কনজার্ভ করার একটা মেন্টালিটি বডির মধ্যে থাকে, ঠিক আছে? এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা প্রিন্সিপাল ধরে নিলাম মাথায়, ঠিক আছে? তাহলে আসি যে প্রিন্সিপাল অনুযায়ী আমরা আগে জিরো পিওডিতে আমরা কি করব। জিরো পিওডিতে আমরা ফ্লুইড কোনটা দিব, যে অনলি 5% ডেক্সট্রোজ। বেইলি ল্যাবে বলা আছে পোস্ট অপারেটিভ ফ্লুইড হিসেবে অনলি 2 লিটার ফ্লুইড, এবং সেটা 5% ডেক্সট্রোজ ইজ এনাফ ইফ দেয়ার ইজ নো পার অপারেটিভ লস, ঠিক আছে? যদি পার অপারেটিভ লসটা ওটি টেবিলেই পূরণ করে দেওয়া হয়, তাহলে পোস্ট অপারেটিভ ফ্লুইড হিসেবে শুধুমাত্র 5% ডেক্সট্রোজ 2 লিটারই এনাফ। বাট আমরা আসলে অপারেশনের টেবিলে ওইভাবে ফুল রিসাসিটেশন করতে পারি না, এই জন্য আমরা এটার সাথে একটা হার্টসল বা নর্মাল স্লাইন এটা অ্যাড করি, হ্যাঁ? ধরেন 2 লিটার দিলাম হচ্ছে ডিএ, আর 1 লিটার দিলাম হচ্ছে হার্টসল বা নর্মাল স্লাইন, ঠিক আছে? এবার আমরা দেই, আমাদের প্র্যাকটিস এটা, বাট আইডিয়াল হচ্ছে 5% ডিএ। যাদের ওরকম অপারেশনে লস নাই, ব্লাড লস নাই, তাদের ক্ষেত্রে দিয়ে দেখবেন যে এটা খুব ভালো কাজ করে। এখন আসি যে কেন আমরা শুধু দিয়ে দিব, কোনো সোডিয়াম কন্টেনিং ফ্লুইড আমরা কেন ফার্স্ট পিওরিতে প্রেফার করি না? কারণ আপনি যখন অপারেশন করবেন তখন কি হবে, তখন আপনি টিস্যু কাটবেন, কাটলে স্ট্রেস হরমোন রিলিজ হবে। তো তখন কি হয়, আবার পাশাপাশি অপারেশন যদি বড় হয় তো ব্লাড লস হয়, হাইপোভোলেমিয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এটা অ্যাক্টিভেট হয়, পাশাপাশি এডিএস সিক্রেশন বাড়ে। তাহলে এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম থেকে অ্যালডোস্টেরন হয়, অ্যালডোস্টেরন সোডিয়াম এবং ওয়াটার কনজার্ভ করে, অ্যাবজর্পশন করে। আর এডিএস সিক্রেশন যখন বাড়ে, তখনও সে কিন্তু কি করে, ওয়াটারকে কনজার্ভ করে, মানে বডির মধ্যে ওয়াটারকে ধরে রাখে। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রেস ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড এডিএস সিক্রেশন হয়, এবং অ্যালডোস্টেরনের কারণে আমাদের কি হচ্ছে, যে ওয়াটার রিটেনশন হচ্ছে, ঠিক আছে? এবং সোডিয়াম কনজারভেশন, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়। তাহলে যদি আমরা ফার্স্ট পিরিয়ডিতে সোডিয়াম কন্টেনিং ফ্লুইড দেই, তাহলে কি হতে পারে, তাহলে আমাদের হতে পারে সেটা হচ্ছে ফ্লুইড ওভারলোড হতে পারে, এবং ইডেমা ডেভেলপ করতে পারে, টিস্যু ইডেমা। টিস্যু ইডেমা টিস্যুর জন্য খারাপ, ঠিক আছে? এই জন্য আমাদের গোল হচ্ছে শুধুমাত্র ওয়াটার এবং গ্লুকোজ কন্টেইনিং সলিউশন দেওয়া টু প্রিভেন্ট দ্য স্টারভেশন কিটোসিস। ফার্স্ট মানে জিরো পিওডি, ফার্স্ট 24 আওয়ার্স, ঠিক আছে? ফার্স্ট 24 আওয়ার্স এটা আমাদের ফ্লুইড অফ চয়েস, নো সোডিয়াম, নো পটাশিয়াম, অনলি ডেক্সট্রোজ অ্যান্ড ফ্লুইড, মানে ওয়াটার, এটা 5% দিয়ে। এবার আসি ফার্স্ট পিওডিতে, ঠিক আছে? ফার্স্ট পিওডি মানে আফটার 24 আওয়ার্স, মানে 24 to 48 আওয়ার্স। এই টাইমে কি হবে, এই টাইমে এডিএস লেভেলটা নর্মালে চলে আসবে, এবং সোডিয়াম লস যেটা হয় কিডনি দিয়ে সেটা ফিরে আসবে। তাহলে ইসিএফ ভলিউম মেনটেন করার জন্য আমার তখন সোডিয়াম দরকার, এই জন্য ফার্স্ট পিওডিতে আমরা সোডিয়াম কন্টেইনিং ফ্লুইড অ্যাড করব। তাহলে আমাদের জিরো পিওডিতে যেটা ছিল যে 5% ডিএ, এটার সাথে আমরা, ধরেন এটা 2 লিটার দিয়েছিলাম, এটার সাথে আমরা 1 লিটার সোডিয়াম দেব। 1 লিটার কেন দিলাম, কারণ 1 লিটারে 154 মিলিমোল থাকে, আর ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 1 to 2, তাহলে 70 কেজির জন্য
70 থেকে 140, এটা তার ডেইলি রিকোয়ারমেন্ট। ডেইলি রিকোয়ারমেন্ট পূরণ করতে যতটুকু নর্মাল স্যালাইন অতটুকু হলেই হচ্ছে, এর বেশি তো আর লাগবে না। তাহলে আমরা 1 লিটার, ঠিক আছে, নর্মাল স্যালাইন। তাহলে এইভাবে আমরা ফার্স্ট পিওডি তার ফ্লুইড অর্ডার। এখানে কিন্তু কোনো পটাশিয়াম দেওয়া যাবে না, যদি না ইলেকট্রোলাইট রিপোর্টে পটাশিয়াম ডেফিসিট থাকে তাহলে পটাশিয়াম দিতে পারি, কিন্তু যদি কোনো ডেফিসিট না থাকে ফার্স্ট পিওডিতে কোনো পটাশিয়াম লাগবে না। কেন? কারণ আপনি যে টিস্যু কাটতেছেন ওই সেলের মধ্যে থেকেই তো পটাশিয়াম রিলিজ হচ্ছে, তো বডিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ফার্স্ট পিওডিতে, সেখানে এক্সট্রা বাইরে থেকে আমরা কোনো পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড দিব না। এবার আসি সেকেন্ড পিওডি অ্যান্ড ওয়ানওয়ার্ডস, মানে আফটার 48 আওয়ার্স। তখন আমরা কি করব? তখন আমরা অ্যাড পটাশিয়াম এজ এ সাপ্লিমেন্ট, হ্যাঁ, ইফ দ্য পেশেন্ট রিমেইন এনপিও। যদি পেশেন্ট এনপিও থাকে তাহলে আমরা তাকে পটাশিয়াম দিব তার যে মেইনটেনেন্স ফ্লুইড আছে তার সাথে। রেশনালি কি? রেশনাল হচ্ছে পটাশিয়াম লস হয় আফটার 48 আওয়ার্স, হ্যাঁ, ইউরিনারি এবং জিআই রুটে পটাশিয়াম লস হয় আফটার 48 আওয়ার্স, এবং কিডনিও স্টার্ট করে যে পটাশিয়ামকে বের করে দিতে, তখন থেকে ইউরিন আউটপুটটা অ্যাডিকুয়েট হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে 48 ঘন্টা পরে পটাশিয়ামকে অ্যাড করা। এখন পটাশিয়াম কিসের সাথে অ্যাড করব? অবশ্যই উইথ নর্মাল স্যালাইন, ঠিক আছে। পটাশিয়াম অ্যাড করব এই নর্মাল স্যালাইনে। তাহলে 5% ডিএ প্লাস 1 লিটার যে নর্মাল স্যালাইন থাকবে, এটা তো একটা অর্ডার হবে যে ধরেন এভাবে আমি অর্ডারটাই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে 5% ডিএ 2 লিটার প্লাস নর্মাল স্যালাইন 1 লিটার, আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট। এটা তো ইউজুয়ালি থাকে, এর সাথে ইনজেকশন এটি 1 অ্যাম্পুল ইন নর্মাল স্যালাইন, আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট। এইভাবে একটা দিতে পারেন, অথবা এইভাবে না দিয়ে আপনি কিন্তু এটা আলাদা অর্ডার দিতে পারেন, সেটা নার্সদের জন্য বুঝতে সুবিধা হয়, যে এই ডিএটা 2 লিটার, তো তাহলে আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট, এটা কিন্তু 16 ঘন্টায় যাবে। আর নর্মাল স্যালাইন 1 লিটার প্লাস ইনজেকশন কেটি 1 অ্যাম্পুল, আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট, এটা নেক্সট 8 ঘন্টায় যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি অর্ডার দিতে পারেন। এবং আমাদের মাথায় রাখতে হবে যে পটাশিয়াম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের রুল অফ 40, অলওয়েজ ফলো রুল অফ 40 ডিউরিং পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রুল অফ 40 কি? রুল অফ 40 হচ্ছে যে আমরা যখন পটাশিয়াম দিব তখন অবশ্যই 1 লিটার নর্মাল স্যালাইনের মধ্যে ম্যাক্সিমাম আমরা 40 মিলিমোল পটাশিয়াম অ্যাড করতে পারবো, বা 2 অ্যাম্পুল। 1 অ্যাম্পুল পটাশিয়াম ক্লোরাইডের 1 অ্যাম্পুল পটাশিয়াম ক্লোরাইডের যে থাকে অ্যাম্পুল, এর মধ্যে 20 মিলিমোল থাকে, তাহলে 2টা অ্যাম্পুল আমি 1 লিটার নর্মাল স্যালাইন অ্যাড করতে পারবো। এর বেশি অ্যাড করলে কনসেন্ট্রেশন বাড়বে, তখন কিন্তু এটা করা যাবে না। এই জন্য আমরা বলছি যে সর্বোচ্চ 2 অ্যাম্পুল 1 লিটারে যোগ করতে পারি। তো তার যদি রিকোয়ারমেন্ট 2 অ্যাম্পুলের বেশি হয় তাহলে ওই ডিএটা চেঞ্জ করে 2 লিটার তো ডিএ পাইতো, আমি 1 লিটার 1.5 লিটার ডিএ দিয়ে বাকি আরও 500 ml নর্মাল স্যালাইন দিয়ে তার মধ্যে 1 অ্যাম্পুল দিতে পারবো। এইভাবে কিন্তু আসলে মডিফাই করতে হয়, সব পেশেন্ট তো আসলে একরকম না, তো পেশেন্ট টু পেশেন্ট সেটা মডিফাই করতে হয়। তাহলে এটা হচ্ছে রুল অফ 40 ফার্স্ট রুল, যে 1 লিটার নর্মাল স্যালাইনের মধ্যে 40 মিলিমোলের বেশি দিতে পারবো না, তাহলে 500 ml নর্মাল স্যালাইনের মধ্যে 20 মিলিমোলের বেশি দিতে পারবো না। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই যখন পটাশিয়াম দিব আমরা ইউরিন আউটপুট 40 ml পার আওয়ার, এটা হতে হবে মাস্ট। তাহলে অবশ্যই ক্যাথেটারাইজেশন করতে হবে, ক্যাথেটার যদি না থাকে আমি তাকে পটাশিয়াম দিতে পারবো না। ইউরিন আউটপুট তার 40 ml পার আওয়ার থাকতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইনফিউশন রেট অবশ্যই লেস দেন 40 ড্রপ পার মিনিট হতে হবে, হ্যাঁ, 40 ড্রপের বেশি এই সলিউশন আমরা দিতে পারবো না। তাহলে এই 3টা পয়েন্ট মাথায় রেখে আপনি পটাশিয়াম অ্যাড করবেন এবং রিসাসিটেট করবেন, বা হচ্ছে ফ্লুইড অর্ডার দিবেন। তাহলে আমাদের ফ্লুইড অর্ডারটা থাকতেছে কি, আমি যদি একটু রিক্যাপ করি, রিক্যাপ করলে আমাদের 0 পিওডি, এখানে আমাদের 5% ডিএ 2 লিটার, আইভি এট দ্য রেট 20 ড্রপস পার মিনিট, হ্যাঁ, এটা প্রথম দিনের অর্ডার। কেন আমরা 2 লিটার দিলাম 3 লিটার দিলাম না? কারণ প্রথম দিনে ওয়াটার কনজার্ভ করে বডি, হ্যাঁ, স্ট্রেস রেসপন্সের কারণে। এবং কেন কোনো সোডিয়াম দিলাম না? কারণ সোডিয়ামও কনজার্ভ করে বডি, আমাদের সোডিয়াম ফার্স্ট পিওডিতে 0 পিওডিতে দরকার নেই। এবার আসি ফার্স্ট পিওডিতে সোডিয়াম লাগবে এবং ফ্লুইডটাও একটু বাড়ানো লাগবে। তাহলে ডিএ 2 লিটার, এটার সাথে 1 লিটার নর্মাল স্যালাইন অ্যাড করব, অথবা নর্মাল স্যালাইন অথবা হার্ড সল্ট, যে কোনো একটা অ্যাড করতে পারি। 1 লিটার অ্যাড করব, আইভি এট দ্য রেট 30 ড্রপস পার মিনিট। তাহলে এখানে আমরা ফ্লুইডটা বাড়ালাম এবং সোডিয়াম অ্যাড করলাম, কিন্তু এখানে কিন্তু কোনো পটাশিয়াম দিলাম না। সেকেন্ড পিওডি অ্যান্ড ওয়ানওয়ার্ডস, এখানে কী করব? এই যে 5% ডিএ এটা থাকবে, প্লাস নর্মাল এটা থাকবে আইভি
30 ড্রপস পার মিনিট এবং এর সাথে নর্মাল স্যালাইন 1 লিটার প্লাস ইনজেকশন KCl ইনজেকশন KCl 1 অ্যাম্পুল। তাহলে নর্মাল স্যালাইন প্লাস ইনজেকশন KCl 1 অ্যাম্পুল IV @ 30 ড্রপস পার মিনিট। এখন আসি যে রুটিনলি অ্যাড করবো কিনা সেকেন্ড পিরিয়ড থেকে। না, আমরা সেকেন্ড পিরিয়ডে ইলেকট্রোলাইট দিব, ইলেকট্রোলাইট করতে দিব। ইলেকট্রোলাইটে যদি করতে দিয়ে যদি দেখি পটাশিয়াম কম, তখন আমরা পটাশিয়াম অ্যাড করবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কন্টিনিউ এটা চলতে থাকবে যতদিন পেশেন্ট এনপিও থাকবে। এনপিও থেকে সরে আসবে, তখন আবার আমরা ওরালি হচ্ছে তাকে খাবার দেওয়া শুরু করি। তো আমরা মুখে যা খাই তার মধ্যে সোডিয়াম পটাশিয়াম এগুলো সবই মোটামুটি থাকে। এই জন্য মুখে খাওয়ার ক্ষেত্রে আমাদের ওরকম ইলেকট্রোলাইট নিয়ে চিন্তা করতে হয় না। তাহলে এটা আমাদের পোস্ট অপারেটিভ ফ্লুইড অর্ডার, অবশ্যই এইভাবে আমরা চিন্তা করবো। এখন আসি যে আমাদের দেশে আমরা করিটা কি, তাই না? আমাদের দেশে দেখবেন যে অনেকে হার্টস নর্মাল স্যালাইন প্লাস ডিএ দেয়, নর্মাল স্যালাইন প্লাস ডিএনএস দেয়, হার্টসল প্লাস ডিএ দেয়, অথবা হার্টসল প্লাস ডিএনএস দেয়। আবার কোনো কোনো জায়গায় আরও সুন্দরভাবে দেয়, সেটা হচ্ছে 1 লিটার নর্মাল স্যালাইন অথবা হার্টসল, এটা 1 লিটার দেয়, ডিএ দেয় 1 লিটার, ডিএনএস দেয় 1 লিটার। আসলে কোনো বইপত্রে এরকম নাই, বাট এটা প্র্যাকটিস করে আপনার ইনস্টিটিউশনে যেভাবে প্র্যাকটিস করে আপনি সেভাবে করতে পারেন। অথবা যদি আপনার ইনস্টিটিউশনে আপনার প্রফেসর যদি সেরকম বুকিশ হয় বা গাইডলাইন ফলো করেন এমন হয়, তাহলে সে আপনারটাকে কখনো ভুল বলবে না। ঠিক আছে, কিন্তু অনেক সময় আছে যে অনেকে যেটা প্র্যাকটিস করে তার বাইরে বের হইতে চায় না, তো সেক্ষেত্রে তারা প্রবলেম করবে। তো আপনার ওভাবে মানায় নিতে হবে। যেখানে প্রবলেম করবে সেখানে সব হসপিটালের একটা লোকাল পলিসি থেকে, গাইডলাইন থেকে, সেটা ফলো করবেন যদি রোগীর সমস্যা না হয়। আর যদি এরকম কিছু না থাকে অবশ্যই বই যেটা বলে সেভাবেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যখন ডিহাইড্রেশন হবে, হ্যাঁ, ডিহাইড্রেশন, তখন আমরা কি করব? ডিহাইড্রেশন হলে আমরা তো কিছু সাইন দেখি, যে আগে হিস্ট্রি নেই। ঠিক আছে, হিস্ট্রি নেই কি, যে তার ভমিটিং হিস্ট্রি আছে কিনা, তার এক্সেসিভ ইউরিনেশনের হিস্ট্রি আছে কিনা, তার ডায়রিয়ার হিস্ট্রি আছে কিনা, কোনো ব্লাড লস হিস্ট্রি আছে কিনা। তাহলে দেখি যে কেন তার ডিহাইড্রেশনটা হইলো। তাহলে সেটা আগে হিস্ট্রি নিয়ে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই। সাপোজ ধরি সিভিয়ার ভমিটিং অথবা সিভিয়ার ডায়রিয়া, তাহলে কারণ বুঝলাম ডিহাইড্রেশনে। এবার এখানে আমরা কিন্তু রিসিসিটেশন করতে হবে ফ্লুইড দিয়ে। তাহলে ভমিটিং হলে আমরা নর্মাল স্যালাইন দিব, আর ডায়রিয়া হলে আমরা কলেরা স্যালাইন দিব অথবা হার্টসল দিব। কতটুকু দিব সেটা ওই যে বলছি, যে ইনিশিয়ালি 20 ml পার, এটা ইনিশিয়াল রিসিসিটেশন ফ্লুইড। তো এটা দিব, দিয়ে আমরা দেখব, দেওয়ার পরে আমরা মনিটর করব। মনিটর করব কি, পালস, বিপি, ইউরিন আউটপুট, ক্যাপিলারি রিফিলিং টাইম, এইগুলো আমরা মনিটর করব। যখন দেখবো এগুলো নর্মাল ফিজিওলজির সাথে ম্যাচ করতেছে, চলে আসতেছে, তো যখন পুরোপুরি চলে আসবে, পালস নর্মাল, বিপি নর্মাল, ইউরিন আউটপুট নর্মাল, তখন আমাদের রিসিসিটেশন স্টপ হবে। তাহলে 20 ml পার কেজি দিয়ে যদি দেখি এখনও আমার নর্মাল ফিজিওলজিতে আসে নাই, তাহলে আমরা রিপিট করব। হ্যাঁ, রিপিট দ্য ডোজ। তাহলে রিপিট করবো, যতক্ষণ না নর্মালি আসবে ততক্ষণ আমরা এটা করতে থাকবো। এইভাবে আমরা ডিহাইড্রেশন আসলে কারেক্ট করি। আর যদি আপনার ভলিউম ওভারলোড হয়, ধরেন কোনো কারণে, এটা তো ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে ভলিউম ওভারলোড, ভলিউম ওভারলোড, তাহলে কীভাবে বুঝবো যে পেশেন্ট ইডেমা নিয়ে আসতে পারে? রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। কেন? কারণ ওই যে ভলিউম ওভারলোড হলে কি হবে, লাংসের বেজে, হ্যাঁ, লাংসের বেজে এই যে এখানে পানি জমে যায়। তো তাহলে এটা আমরা যখন স্টেথো দিয়ে শুনি, তখন আমরা যে ক্রেপিটেশন বা ক্রাকেলস বলা হয়, তাহলে বাই বেজাল ক্রেপিটেশন পাই। তো এটা যখন পাই বা ইডেমা থাকে বা পেশেন্টের শ্বাসকষ্ট হয়, আমরা যদি ভলিউম ওভারলোড যে ধরি, যে তার ভলিউম ওভারলোড আছে বডিতে, তাহলে আমাদের ফার্স্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে। হ্যাঁ, ফ্লুইড রেস্ট্রিকশন, এবং ল্যাসিক্স দিতে হবে যদি বিপি ভালো থাকে, মোর দেন 90, সিস্টোলিক বিপি যদি 90 মিলিমিটার মার্কেটের উপরে থাকে, তাহলে আমরা ল্যাসিক্স অ্যাড করতে পারবো, মানে ফুরোসেমাইড ডায়োরেটিক্স। ঠিক আছে, তাহলে এভাবে আমরা আসলে ভলিউম ওভারলোডটাকে কন্ট্রোল করি। এরপরে আমাদের যে কারণে হইলো ভলিউম ওভারলোড, হার্ট ফেলিয়ারে হইলো নাকি লিভার ফেলিয়ারে হইলো নাকি হচ্ছে রেনাল ফেলিয়ারে হইলো, সেটা কারণ বের করে পরে কারণের চিকিৎসা করি। তাহলে আপনাদের কাজ হচ্ছে ইনিশিয়াল রিসিসিটেশনটা বুঝতে পারা এবং করতে পারা। তো আশা করি যে আজকের ক্লাসটা আপনারা উপভোগ করছেন।
এখানে অনেক রিয়েল লাইফ যে সিনারিওগুলো আমরা ফেস করি বা রিয়েল লাইফে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাইছেন। গত ক্লাসগুলোতে পিওরলি বেসিক রিলেটেড আলোচনাগুলো ছিল। এই ক্লাসে হচ্ছে আমরা কিছুটা ক্লিনিক্যালে ঢুকছি এবং এরপরে আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে ওগুলো হচ্ছে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের উপরে। আশা করি ওগুলো আপনারা এনজয় করবেন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।